নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, জল তৃষ্ণা। অবশ্যই গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য লেখা গল্প, জল তৃষ্ণা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি শুনবেন এবং অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ওরে বাবা, যাই যাই, আর টিপিস না তো। টিপতে টিপতে কল কবজা একেবারে নাড়িয়ে দিলে। একটা মিনিট তো হয় না। যাই যাই, দেখো তাও সেই টিপে চলেছে। ধরতেই বেশ রাগের সাথেই দরজাটা খুলে সামনে এসে দাঁড়ায় নীলিমা। মাথায় গামছা জড়ানো, পরনে লাল রঙের ছাপার শাড়িটা কোনো রকমে জড়িয়ে বাইরে বেরিয়ে আসতে এক প্রকার বাধ্য হয়েছে নীলিমা। এই যে সাত সকালে এসে দুধওয়ালা ক্রমাগত দরজার কলিং বেলটা টিপে চলেছে। নীলিমা সাড়া দেয়নি তা নয়, কিন্তু এদের যেন একটা মিনিট দাঁড়িয়ে থাকতে গেলেও অনেক অসুবিধে। কাজেই বাড়িতে এখন কেউ না থাকার দরুন ওই স্নান করে অর্ধ শরীর আবরণযুক্ত করেই বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলো নীলিমা। কই তাও দেখি বাপু, বাপরে বাপ, তখন থেকে টিপেই চলেছ। বলছি ঘর থেকে চিৎকার করে যে আসছি আসছি, রোসো, বলি বাড়ির লোক তো পায়ে হেঁটে আসবে নাকি? দাঁতগুলো বের করে একটা বিচ্ছিরি হাসি দিল রাজীব সরকার, এই তল্লাটের 1 নম্বর টপ ক্লাস দুধওয়ালা। এতটুকু দুধে নাকি জল সে মেশায় না। হ্যাঁ, এলাকার লোকেরা সকলে ওর দুধের বেশ প্রশংসাও করে। সব থেকে দামও বেশি নেয় কিনা। না বাপু, ধরো তোমার বোতল বলে দরজাটা ঠাস করে নীলিমা বন্ধ করতে যাবে এমন সময়, বৌদি 2 মাস হলো, টাকাটা যদি। ও, তুমি তো আবার টাকা পাও? তা বলি ভেতরে সায়া ব্লাউজটা পরে আসার একটু সময় দেবে নাকি এই অবস্থাতেই? এক হাত জিভ বার করে রাজীব এমন করে হাসলো যে তার ওই কালো দাঁতের ফাঁক থেকে খানিকটা থুতু এসে নীলিমার বুকের ওপর এসে পড়ে। ইস, নোংরা একেবারে সহ্য করতে পারে না নীলিমা। রাখো দেখি তোমার খ্যাক খ্যাকে হাসি বলে আঁচলটা তুলে নিজের বুকের জায়গাটা মোছার চেষ্টা করে নীলিমা। ঠিক সেই সময় আঁচলের ফাঁক দিয়ে তার শরীরের সৌন্দর্য যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। এলাকায় তখন কয়েকজন বেশ যাতায়াত শুরু করেছে রাস্তা দিয়ে। সকাল 7:30 নাগাদ। বাড়িতে আজ কেউ নেই। গতকাল রাত্রেবেলা শ্বশুর শাশুড়ি, নীলিমার স্বামী আর একমাত্র মেয়ে তনিমা বিয়ে বাড়িতে গিয়েছিল। গতকাল খুব ঝড় বৃষ্টি হলো না, তাই রাতে আর ফিরে আসতে পারেনি। 7 সকালে ফোন করে মাকে জানিয়েছে তনিমা, মা, এখান থেকে সকালের খাওয়া দাওয়াটা করে বেরোই, তোমার সুবিধা হবে। তুমি দুপুরের যা পারো করে রেখো। হ্যাঁ হ্যাঁ, ও তাই বরং কর। তোর বাবার ওষুধগুলো নিয়ে গেল না, সুগারের মানুষ, টাইম টু টাইম ওষুধ না খেলে যে ওর অসুবিধে হয়। পাশ থেকে
নীলিমার স্বামী প্রবোধ বলেছিল, আরে চিন্তা করো না, দুপুরবেলার মধ্যে পৌঁছে যাচ্ছি। তুমি যা পারো দুটো সিদ্ধ ভাত করে রেখো, বেশি চাপ নিতে হবে না, কেমন? তাতেই খুশি নীলিমা। রাজীব নীলিমার দিকে তাকিয়ে রয়েছে, তার সৌন্দর্যটাকে যেন জিভ দিয়ে চাটার চেষ্টা করছে। নীলিমা ভালোই বুঝতে পারে, একেই সে ঘরে একা, তার উপরে এমন একটা ইয়ং ছেলে। দরজাটা ঠাস করে বন্ধ করে দিতে দিতে নীলিমা বলে, রাখো দেখি তোর টাকা, আমি কালকে দেব, কেউ বাড়ি নেই। আচ্ছা ঠিক আছে বৌদি, বলে রাজীব দুধের বোতলটা হাতে নিয়ে চুপচাপ সাইকেলটা নিয়ে বেরিয়ে যায়। ঘরে আসে নীলিমা, বাটি ভর্তি দুধ ঢেকে রাখে, তারপরে নিজের ঘরে গিয়ে পোশাকটা ভালো করে পরে নেয়। সায়া ব্লাউজ পরে এখন ঠাকুর ঘরে ঢুকতে হবে, ঠাকুর পুজো আচ্ছা করতে হবে, তারপরে বেরোবে, রান্না বসাবে। সকালে কেউ যখন বাড়ি নেই তখন ওই হালকা পাতলা কিছু একটা রান্না করলেই তো হলো। ফ্রিজে মাছ রাখা আছে, শিঙি মাছ, বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল, একটু ঝুরঝুরি আলু ভাজা, পটল ভাজা আর একটু মুসুরির ডাল, তা দিয়েই আজ হয়ে যাবে। এইটুকু জোগাড়যন্ত্র করতে নীলিমা একাই পারে। সমস্ত রকম ভাবনা চিন্তা করে ঠাকুর ঘরের দিকে নীলিমা যায়। এই দায়িত্বটা শাশুড়ি মাই সামলান, তাই এইদিকে নীলিমার খুব একটা আসতে হয় না। আজ যেহেতু উনি ঘরে নেই, তাই এইদিকে তার আসতে হলো। ঠাকুর ঘরে এসে বাসনপত্র গোছাবেন, এমন সময় ঠাকুরের দিকে চোখে চোখ পড়তেই নীলিমা ভিতর থেকে কেমন যেন শিউরে ওঠে বারবার। তার মনে হলো, ইস, লোকটা থুঁতো চিতে এসেছিল, আরেকবার চান করে আসি। আরও একবার স্নান করার প্রয়োজন বোধ করলো নীলিমা। কাজেই সায়া ব্লাউজ কাপড় ওটাকে বাসি ময়লা ভেবে সরিয়ে রেখে আবার বাথরুমের ভেতর ঢুকলো নীলিমা। ঠান্ডা জল দিয়ে নিজের শরীরের প্রত্যেকটা অংশ ঘষে ঘষে পরিষ্কার করলো। তাতেই তৃপ্ত হলো না, যুক্ত হলো সাবান, মাথায় যুক্ত হলো আরেক প্রস্থ শ্যাম্পু। নীলিমার মাথার চুল কোমর পর্যন্ত বিস্তৃত। শরীরটা বেশ ভারভার্তি হয়েছে বিয়ের পর, মেয়েটা হবার পর পর। আগে তো রোগা পাতলাই ছিল সে। স্বামী যখন ভালোবাসতো তখন কত আদর আহ্লাদি না করতো, কিন্তু এখন এই ভারী শরীর নিয়ে নীলিমা কাজকর্মতেও পেরে ওঠে না। যদিও তাতে শ্বশুর শাশুড়ি বা স্বামীর ভালোবাসায় কোনো খামতি পড়েনি, তবুও নীলিমার যেন ভেতরটা কেমন হয়। আরেক প্রস্ত স্নান করে যখন বেরোলো তখন আবার দরজায় বেলের শব্দ। ঘড়িতে তখন 8:15-20 মতো বাজে। এই যে এইবার এলো পেপার, এও টাকা চাইবে। 2 মাস হয়ে গেল টাকাগুলো দেওয়া হয় না, কিভাবে যে কি করব। যাই যাই, এ আবার কি করবে কি জানি। শঙ্কা বুঝে কাপড়টা ভালো করে গায়ে জড়িয়ে নিল নীলিমা। দরজা খুলতেই দেখলো কেউ নেই। পেপারওয়ালা গ্রিলের দরজায় পেপারটাকে ঝুলিয়ে রেখেই চলে গিয়েছে। এই বেশ ভালো, কোনো রকম টেপাটেপির নামগন্ধ রাখে না। দরজা বন্ধ করে নীলিমা আবার ঘরে চলে আসে। ঠাকুর পুজো দিতে বসেছে। অনেক কষ্টে ঠাকুরের বাসন কোসনগুলো আজ ঘষা মাজা করেছে। পেতলের বাসনপত্র শাশুড়ি মা একা পেরে ওঠেন না, তাই সেগুলো বেশ নোংরা আর কালো দাগ পড়ে গিয়েছে। বাড়িতে তেঁতুল আর লেবু আছে, সব দিয়ে বাসন মেজে নীলিমা যখন পুজো করতে বসলো তখন ঘড়ির কাঁটা 9:45 ছুঁই ছুঁই। সবে মাত্র ঘন্টা বাজাচ্ছে এমন সময় ঘরে ফোনটা বেজে ওঠে। আরে বাবা, যাই, একটা সেকেন্ড সময় পাই নে, যাই যাই। দরজাটা খুলতেই যাবে নাকি ফোন ধরবে, নীলিমার মাথায় যেন কাজ করে না। একবার বলে, ওহ ধরতেরই কি, সকালে একনিষ্ঠের সাথে কাজ করব, এই দুধওয়ালা এই পেপারওয়ালা আমি আর পারি নে। হ্যাঁ বলো, কি হয়েছে? ফোন করেছে প্রবোধ বাবু। বলছি, ওই আমরা একটু পরে সকালের খাওয়া দাওয়াটা করব, তারপরে বেরিয়ে যাব। তুমি কিন্তু বেশি ঝুটঝামেলা করতে যেও না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে তাও ধরো 1:30-2 মতো বাজবে। তোমরা নিশ্চিন্তে এসো, আমি পুজো দিতে বসেছি। এই শোনো, নিজে কিছু খেয়ে নিও। আর ঘরে জল আছে? জল বলে নীলিমা বারান্দায় রাখা জলের ঢপ দুটোর দিকে তাকায়। টিউবওয়েলের বা ট্যাঙ্কির জল ওরা খায় না, ওগুলো স্নানের কাজেই ব্যবহার করা হয়।
জলওয়ালা আছে, গাড়ি করে বাড়ি বাড়ি জল দিয়ে যায়। নীলিমার এলাকাটা যেহেতু মেদিনীপুরের দিকে, তাই জল কষ্ট সেখানে কিছু হয়তো আছে, অন্তত সে যেখানে থাকে সেইখানে। এইখানে এক একটা জলের জার 25 টাকা থেকে 30 টাকা মতো করেই নেয়। 3 ঢপ জল থাকে বাড়িতে। এতগুলো মানুষ 2-3 দিন অনায়াসেই কেটে যায়, তারপরে সেই ছোকরা আবার আসে। নীলিমা বলল, জল তো কালকে রাতেই শেষ হয়ে গিয়েছে। তাহলে তুমি কি খাচ্ছ? কলের জলই খাচ্ছি। খেও না, খেও না, জানো তো কলের জলে আর্সেনিকের পরিমাণটা বেশি। তাছাড়া যদিও ওই জল আমরা শোধন করেই ব্যবহার করি, তবুও খাবার যোগ্য তো নয়। কি করব? ওর ফোন নাম্বার তো আমার কাছে নেই। আমি ফোন করে দিয়েছি ওকে, ও বলল ঘন্টাখানেকের মধ্যেই জলটা দিয়ে যাবে। কেন বলতে গেলে, বাস তোমরা যখন বাড়ি থাকো তখন এলেই তো ভালো হতো। ওই ছোকরা, ওর চোখের দৃষ্টি একদম ভালো না। প্রবোধ বাবু হেসে বললেন, ওরে বাবা রে, তুমি কি আমার কচি খুকি বউটি নাকি এখন? হ্যাঁ, বয়স তো তোমারও হয়েছে নাকি? ওইসব আর কেউ ভাববে না। কি যে বলো, আমি কি বুড়ি হয়েছি নাকি? মাথার চুল এখনো পাকেনি। মিথ্যে কথা বলো না, গত সপ্তাহে 50টা পাকা চুল তুলে দিয়েছিলাম, মনে আছে তো? হেসে ওঠে নীলিমা, বলে, কি যে বলো। ঠিক আছে, তো কখন আসবে বলেছে? ঘন্টাখানেক পর। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপরে মা বাবা আর মনাকে নিয়ে যখন বেরোবে আমাকে একটু জানিয়ে দিও। আমি আর বারবার ফোন করে তোমাদের বিচলিত করব না। তুমি ফোন করলে আমি আবার বিচলিত কবে থেকে হই? হ্যাঁ, কথাটা বলে আমার একটা হাসি দিলেন প্রবোধ বাবু। কি যে বলো না, ভুলভাল। ঠিক আছে, রাখি। রেখে দেয় নীলিমা ফোন। আবার এখন এই জল দিতে আসবে। আমি কাজ করব না কি যে করব? ঠাকুর ঘরে আবার ফিরে যায় নীলিমা। পুজো আচ্ছা করে রান্নাঘরে এগিয়ে আসে। রান্নাঘরে এসেই মাথার গামছাটা খুলে ফেলে। রান্নাঘরের দিকে একটা দরজা আছে, বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। রান্নাঘরের দরজাটা খোলার সাথে সাথেই এক রাশ রোদ এসে ঘরের মধ্যে এমন করে ঢুকছে যেন হুমড়ি খেয়ে পড়লো সবাই মিলে। হাসে নীলিমা। গ্যাসের ওভেনে চা বসিয়েছে। আজ অনেকটা বেলা হয়ে গেল। শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে কখন চা খাওয়া হয়ে যেত। এতক্ষণ হয়তো আটা মাখছে রুটি করার জন্য। আজকে আর একার জন্য খাবার করে কি হবে? চা খেয়ে নীলিমা মিটকেসটা খোলে। তার মধ্যে কত রকমের মশলাপাতির কৌটো, সব কাঁচের। নিজের হাতে সাজিয়েছে নীলিমা। একটা একটা করে সব কৌটোগুলো বার করে সবার প্রথমে এক প্রস্থ পরিষ্কার করে নীলিমা। তারপরে রান্নার জোগাড় যন্ত্র। এতে ধুলো ময়লা থেকে বাঁচাও যায়, রান্নাঘরটাও পরিষ্কার থাকে। আজ কৌটো বার করতে গিয়ে দেখলো একটা কাচের কৌটোর মধ্যে লাল চিড়ে রয়েছে। এমনিতে খুব একটা চিড়ে খেতে নীলিমা ভালোবাসে না, কিন্তু একার জন্য কে আবার আটা মাখে, কে আবার রুটি করে, কে আবার পত্তনে পত্তনে তরকারি। ওরা যখন ঘরে থাকে তখনই ওইসব করতে ভালো লাগে ভেবে একটু চিড়ে ভেজাতে দিল নীলিমা। আজ চিড়ে ভেজানোই খেয়ে নেবে। ফ্রিজের মধ্যে দই আছে, দই দিয়ে আর একটু চিনি দিয়ে এইসবই ভাবছিল। আর চা খেয়ে সবজি করতে বসেছিল। ফ্রিজের মধ্যে মাছ, সবজি সব রাখা। ঠিক তখনই কলিং বেলের শব্দ। বাবা, 10টাও বাজলো না। ও যে বলল জল নাকি ঘন্টাখানেক পর দিতে আসবে। এ তো ফোন রাখার 20-25 মিনিটের মধ্যেই এসে হাজির। যাই। নীলিমা রান্নাঘরের দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছে। নীলিমার বাড়ির পেছন দিকটায় কোনো ঘর বাড়ি নেই, আম বাগান আন্নাদের। ওরা একসময় এখানে থাকতো, এখন কেউ আর থাকে না। এই জায়গা এখনো ওদেরই আছে, তবে শোনা যাচ্ছে এই গাছ ফাছ কেটে এখানে নাকি বিরাট বড় একটা বাড়ি উঠবে। কে যেন কিনবে শুনছিল নীলিমা, যদিও ওর এইসবের প্রতি কোনো রকম আগ্রহ নেই। একটা মাত্র মেয়ে ওর, মন দিয়ে পড়াশোনা করবে, নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে, তারপর নিজেই খুঁজে নেবে তার উপযুক্ত পাত্রকে। মেয়ের ওপরে কোনো প্রেশার নেই, আর জায়গা জমি নিয়ে খুব একটা ইচ্ছেও করে না ওর। আজ মরলে কাল দুদিন, এইটাই সবসময় ভাবে নীলিমা। তাছাড়া বিয়ের পর প্রথম যখন এ বাড়িতে পা রেখেছিল তখন শাশুড়ি মা বলেছিলেন, শোনো, প্রবোধ কিন্তু নাইটি পরা পছন্দ করে না, আর
ওই হাতে বড় বড় নখ রাখবে, তাতে নেল পলিশ পরবে, মাথার চুলের সামনের দিকে লক্স কেটে ঝুলপি বানাবে, ওগুলো কিন্তু এসব বাড়ির ছেলেরা একদম পছন্দ করে না। তোমার শ্বশুর মশাই এখনো পর্যন্ত আমাকে শাড়ি পরিয়ে দেখতে ভালোবাসেন। জানো, বিয়ের 5 বছর পর খোকাকে নিয়ে প্রথম আমরা হনিমুনে গিয়েছিলাম। মা, ওটা হনিমুন নয়, হানিমুন। ওই হলো, রাখো দেখি, হানিমুন বলি সেই একই তো কাজ, বিছানায় শুয়ে শুয়ে শুধু সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকা। নীলিমার পেট ফেটে হাসি পেয়েছিল, তবুও নিজের সামলে বলেছিল, তারপর তারপর কি হলো মা? ও, তোমার কি মনে হচ্ছে আমি গল্প করছি? আমি তোমায় এটাই বলছি, সব ঘুরতে যাওয়াটাও এখন কিন্তু হবে না, আগে একটা ছেলে পুলে বিয়েও তারপর। কিন্তু সেইটা হয়নি। প্রবোধ অন্তত তার বাপের মতো না। বিয়ের পর ফুলশয্যার কয়েকদিন যেতে না যেতেই অষ্টমঙ্গলা থেকে বাপের বাড়িতে যেই দিনই শ্বশুর বাড়িতে পা রাখার কথা ছিল ফিরে, ওই দিন বাপের বাড়ি থেকেই সোজা ওকে নিয়ে চলে গিয়েছিল এয়ারপোর্টে। তারপর প্লেন ছুটে গিয়েছিল অনেক দূর, ওর স্বপ্নের জায়গা। ছোটবেলা থেকে গল্প শুনতো, অনেক কিছু শুনতো, মনে মনে ভাবতো, কিন্তু বিদেশে যাওয়া সম্ভব হয়নি। স্বামীকে বিয়ে করে প্রথমেই এই বিদেশ পাড়ি ব্যাপারটা নীলিমার কাছে একটা বিরাট বড় অ্যাডভেঞ্চারের মতো। বাড়িতে ফোন করে বলার পরে শাশুড়ি মা তো রেগে আগুন, কিন্তু ছেলের সঙ্গে কি বললেন না বললেন সেই সবে সে খুব একটা তোয়াক্কা করেনি। তারপরে বিয়ের ঠিক বছর 5 পর যখন কোল জুড়ে মেয়েটা এলো, শাশুড়ি মা ততদিনে বেশ খানিকটা দমে গিয়েছেন, আর সেই ভাবভঙ্গি নেই। নীলিমাকে মেয়ের মতোই এখন ভাবতে শুরু করেছেন। কথায় কথায় হাত পা ব্যথা করে ওনার, হাঁটুতে ব্যথা করে বলে সিঁড়ি দিয়ে উঠতে পারেন না, না হলে দোতলার ঘরেই তো উনি থাকতেন। শেষ পর্যন্ত ছেলেকে একদিন রাতে খেতে বসে বললেন, বাবুরে শোন, এই হাঁটুতে বাতের ব্যথা নিয়ে আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারি না বাবা। ওপরে পরপর 2 বড় বড় ঘর, নিচের ঘরগুলোর থেকে অনেক বড়। তোর বাবা আমার মনের মতো করেই ঘরগুলো করেছিল, সামনে খোলা বারান্দা, বলি ও 2 তোরা ব্যবহার কর, একটা তোরা কর, একটা আমার নাতনিকে দে। আমাকে বাবা ওই নিচের ঘরেই ঠাকুর এনে দে, আর নিচের ঘরেই থাকি। কি গো, তুমি কি বলো? অজয় বাবু স্ত্রী যা বলবেন তাতেই হ্যাঁ করেন, অন্তত নীলিমা বিয়ের পর থেকে তাই দেখেছে। এদিকে নীলিমাকে শাশুড়ি এমনভাবে বুঝিয়েছিল যে শ্বশুর মশাই নামেই যেন ভয়ঙ্কর কোনো রাবণ দৈত্য। এই হলো নীলিমার সংসার, সুখে শান্তিতে সব সময় ভরপুর। স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি তো লেগেই থাকে, নীলিমারও যে কম হয় তা নয়। ওরে বাবা যাই, এই আর এক সব সময় এসে, কই জল এনেছো? যেই ছেলেটি জল দেয় তার মুখের বরণটা দেখলেই নীলিমার বুকের ভেতরটা কেমন যেন দমকা বাতাসের কালবৈশাখী ঝড় ওঠে। ছেলেটা টেরা, কার দিকে তাকায় স্পষ্ট বোঝা যায় না। না, সবাই খারাপ তা নয়, তবে কিছু আছে যাদের জন্য সবার বদনাম হয়। নীলিমার মেজ পিসেমশাই, সেও ঠিক এইরকমই ছিল। নীলিমার খুব কাছের বন্ধু, সেও এইরকমই চোখের ছিল। এরা 2 জনই নীলিমার সাথে অনেক বড় বেইমানি করেছে। মেজ পিসেমশাইয়ের কথা তো নীলিমা কিছুতেই মনেই করতে চায় না। রজতকে নীলিমা খুব ভালোবাসত, রজতও নীলিমাকে যথেষ্ট ভালোবাসত। মেজ পিসেমশাই কাজ করত মিষ্টির দোকানে। রজতের সঙ্গে সেইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে ব্যাচে পড়তে গিয়ে দেখা হয়। বাড়ি ফিরতে আকাশ বেশ কালো হয়ে আসতেই রজত বলেছিল, নীলিমা সাইকেলে বস, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না রে, বাড়ির লোকে খারাপ বলবে। আরে বাবা, এতে খারাপ বলার কি আছে? আকাশটা ভার হয়ে আছে, তুই রাস্তা দিয়ে একা একা যাবি, ঝড় বৃষ্টি নেমে গেলে বিপদে পড়বি। এর থেকে তোকে আমি সাইকেলে পৌঁছে দিই, আর আমার তো কোনো ব্যাপার না, আমি ঠিক পৌঁছে যাব। তবুও কিন্তু, আরে কোনো কিন্তু করিস না, উঠে পড়। নীলিমা দেখেছিল তো সাইকেলের যে পিছনের সিট নেই, সামনে তো আছে, আর এখানে বস, কিছু হবে না। রডের ওপর বসেই নীলিমা যখন কাছাকাছি এসেছিল রজতের,
তখন ওর শরীরটা রজতের শরীরের সঙ্গে স্পর্শ করেছিল। রজত ঘেমে স্নান, তার সঙ্গে নীলিমাও। নীলিমার পরনের টুকটুকে লাল চুড়িদারের কিছুটা অংশ রং উঠে গিয়ে রজতের সাদা গেঞ্জিতে দাগ লাগিয়েছিল। ওই সময়ে মেজে পিসে মশাই যেই মিষ্টির দোকানে কাজ করতেন, সেই মিষ্টির দোকানটা ক্রস করতেই শকুনের দৃষ্টি পড়েছিল নীলিমার ওপরে। সেই রাতে খুব ঝড় বৃষ্টি হয়। নীলিমাও ফোনে রজতকে তার মনের কথা জানিয়ে দেয়। রজতও বলে, এতদিন পর তাহলে স্বীকার করলি তুই যে আমায় পছন্দ করিস। পরের দিন সকালবেলায় নীলিমা পড়তে যাবে কি, তার আগেই বাবা ঘরে ঢুকে নীলিমাকে চুলের মুঠি ধরে উত্তম মধ্যম মারলেন। বললেন, অনেক হয়েছে পড়াশোনা, আর দরকার নেই। সম্বন্ধ দেখছি, খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসবে। বাবা! তোমাকে বাইরে পড়তে দিয়েছি আর তুমি তোমার রঙ্গ দেখাতে শুরু করেছো। মা কোনো কথাই বললেন না, নির্বিকার হয়ে দেখলেন বাবার হাতে নীলিমা যে মার খাচ্ছে। মায়ের হাতে তখন খুন্তি ধরা, আর এক হাত ব্যান্ডেজ করা। কদিন আগে রুটি করতে গিয়ে রুটি পুড়িয়ে ফেলেছিল মা। শেষ পর্যন্ত মায়ের হাতটাতেই গরম চাটুর সেকা দিয়েছিল বাবা। সেই বাবার সঙ্গে তর্ক করারও বুকের পাটা চাই। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে নীলিমার বিয়ে হয়ে যায়। বাবা এমন কাজই করেছিল যে রজত পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্যাটারিং এর বিজনেসে কাজ করত, সেখানে খাবার পরিবেশনা করত। ওর দলকেই খবর দেওয়া হয়েছিল। রজত এসেছিল নিজের কাজ মেটানোর জন্য, নীলিমাকে উপহারও দিয়েছিল। ভালোবাসার কথা বলেনি, কিন্তু ওর চোখ বলেছিল অনেক কিছু। এরপরের জীবনটা নীলিমার সম্পূর্ণ প্রবোধের জন্যই টিকে রয়েছে। প্রবোধের ভালোবাসা, প্রবোধের আদর, এইসবে রজতের ব্যথা এক নিমেষে ভুলে গিয়েছিল নীলিমা। কিন্তু আজ এত বছর পর আবার এই জল দিতে আসা ছেলেটার জন্য মেজ পিসে মশাই আর সেই অনিষ্ট করা বান্ধবীর কথা বারবার মনে পড়ে। ও বৌদি, হা করে কি দেখছো? দরজাটা খোলো, ঢপগুলো নেবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আজকে সকাল সকাল দাদা ফোন করেছে বলেই জলটা দিতে পারছি, না হলে আমার বেরিয়ে যাওয়ার সময় ছিল। আজকে আমি কলকাতা যাব। কলকাতা? তোমার এই টোটো গাড়ি করে? আরে কি যে বড় বৌদি, টোটো করে কলকাতা যাব কেন? আরে ট্রেনে করে যাব। এই তো 10টা কত ট্রেনটা যেন আছে। সেই ট্রেন তো তুমি বোধহয় পাবে না। আরে আরে পাবো পাবো না কেন? এখান থেকে যাব সেই ব্যারাকপুর। তুমি যে বললে কলকাতা, আরে ওই হলো। নীলিমাও জানে ছেলেটি প্রচন্ড পরিমাণে বাতলিং মারে। জল যখন শেষ হয়ে যায় তখন কোনো মতে যদি ফোনটা একটু বেলার দিকে করা হয়, তখনই নাকি ওই ছোড়া হয় কলকাতা, নয় বারাসাত, আবার কোনো কোনো সময় তো চেন্নাইতেও পৌঁছে যায় ও টুকটুকি গাড়ি করেই। এতই তার গুলের সীমা। আবার কখনো কখনো দিনের বেলা ফোন করলে, এই তো যাবো ঘন্টাখানেকের মধ্যে বলে জল দিতে আসে রাত 11টায়, যখন বাড়ির পাঁচিলে তালা বন্ধ পড়ে। ওর টোটো গাড়ির পঁ শব্দে বাধ্য হয়ে তালা খুলে জল নিতে হয়। আর ও তখন বলে, এমন সময় ফোন করেছেন, তখন আমি বিয়েতে রয়েছি। কোথায়? চেন্নাইতে। একদিন প্রবোধবাবু রাগের চোটে বলেই ফেলেছিলেন। উনি আবার কথা কম বলেন এইসব আলফাল ছেলেদের সাথে। নীলিমায় ব্যাপারটা তখন সামাল দিয়েছিল। নাও, গেট খুলে দিয়েছি, জলটা দাও, দিয়ে চলে যাও। আমার আবার মাছ বাইরে বের করা রয়েছে, বুঝেছো? ওই মাছটা কাটবো তো, তাই। এ বাবা, রান্নাঘরে দরজা খুলে রেখে এসেছি। রান্নাঘর থেকে বিড়াল ডাকার শব্দে নীলিমার কথাগুলো মনে পড়ে। হাতে তখনও 100 টাকার নোটটা ধরা। 3টে জার ভরে দেবে, টাকাটা তো ওকে দিতে হবে। 20 টাকা করে নেয় ছেলেটা। আচ্ছা তুমি জলটা ভরে আমায় ডেকো, হ্যাঁ আমি আসছি, এই বলে সে দৌড়ে যায়। নীলিমা তখন খেয়াল করেনি অতিরিক্ত কাজে তাড়াহুড়োর গুতোয় নীলিমার শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে অনেকটাই সরে গিয়েছিল। আর সেই ছেলেটি তাকিয়েছিল নীলিমার সৌন্দর্যের দিকে। নীলিমা রান্নাঘরে যায়। মেন দরজার দিকে পিঠ করেই মাছগুলো কুটতে বসেছে। ভাবছে এগুলোকে আগে ঢেকে রাখি, দরজাটা বন্ধ করি। যা যা, বিড়ালটাকে আগে ঘর থেকে তাড়ায়। তারপরে আঁশ বটিটাকে তুলে রাখে। মাছগুলোকে ঢেকে পিছন ঘুরবে এমন সময়, এ কি, তুমি আমার ঘরে ঢুকে এসছো কেন? বৌদি বলছি
হ্যাঁ কি বলো, কি বলবে বলো? বৌদি যাও 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 যাও। ততক্ষণে নীলিমা রান্নাঘরের দরজা ভেতর থেকে ছিটকানি বন্ধ করে দিয়েছে। পেছন দিকে এসে সেই ছোড়া দাঁড়িয়ে, সামনের দিকের দরজাটা বন্ধ করেছে সেই ছোড়া। এমনকি পাঁচিলের ভেতর থেকে যে গেটটা বন্ধ সেইটাও বন্ধ করেছে। নীলিমা ছুটতে পালাতে যায়। আর একটুখানি আগে দেখলেই হাতে আঁশ বটিটা ছিল, কিন্তু বটিটা এখন সরিয়ে রেখেছে নীলিমা। তুমি কি চাও? হ্যাঁ কি চাও বলো? ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে নীলিমা ঠাউর করতে পারে না। বারবার আঁচলটা নিয়ে বুকের ওপর ঢাকার চেষ্টা করে নীলিমা, কিন্তু সেই ছোড়ার দৃষ্টি নীলিমার বুকের দিকেই রয়েছে। বারবার যেন তার জিভ থেকে টপ টপ করে নাল পড়ছে। নীলিমা ভীত সন্ত্রস্ত বোধ করে, অনেকটা ভয়ে পিছাতে শুরু করে। এইবার সেই ছেলেটার পাশ কাটিয়ে নীলিমা দৌড়াতে শুরু করে। ওপরের ঘরে সিঁড়ি দিয়ে উঠে বারান্দায় এসে দাঁড়ায়। হাঁপিয়ে গেছে নীলিমা, মোটা শরীর, ভারী শরীর, কিন্তু ছেলেটা তো বেশ রোগা। সেও তাড়া করতে করতে সিঁড়ি দিয়ে উঠে নীলিমার থেকে হয়তো হাত 10 দূরাত্বে। নীলিমা তাড়াতাড়ি বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করতে যাবে, কিন্তু তার আগেই সেই ছোড়া দরজা খুলে ঘরের ভেতর ঢুকে পড়ে হন হন করে। তারপর ভেতর থেকে ছিটকানি বন্ধ করে দেয়। দেখো আমি কিন্তু চিল্লাবো, লোক জেনে যাবে। দেখো তুমি তুমি কি তোমার বড় ক্ষতি করো না, আমি তোমাকে অন্য চোখে দেখি। বাকি কথা নীলিমার আর বলা হয় না। নীলিমার শাড়ির আঁচল ধরে এক টান মেরে ওকে শুইয়ে দেয় ছেলেটি। নীলিমার সৌন্দর্য তার চোখে যেন ধাঁধা লাগিয়ে দিয়েছে। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে নীলিমার শরীরের ওপরে। এক নিমেষে টেনে ছিঁড়ে দেয় বস্ত্রের সমস্ত আবরণটুকু। তারপর তার খাড়া হয়ে থাকা অঙ্গ সজোরে প্রবেশ করায় নীলিমার নরম শরীরে। নীলিমা চিৎকার করতে পারে না, কারণ তার মুখের মধ্যে তখন একটা বালিশ চাপা দিয়েছে সেই ছেলেটি। নিজেকে কিছুতেই যেন দমিয়ে রাখতে পারছে না। পুরুষত্বে আঘাত লাগছে তার। বিছানাটা ক্রমাগত নড়েই চলেছে, আর সেই গোগানির শব্দ। ছেলেটি পরিতৃপ্ত, কিন্তু নীলিমা বেশ খানিকক্ষণ দাপাদাপি করার পর থমকে গিয়েছে তার নিঃশ্বাস। একবার, দুবার, তিনবার, কয়েকবার নীলিমার ওপরে পাশবিক আচরণ করে এবং তার শরীরে নিজের অঙ্গের সমস্ত যৌবনের রসটুকু উজাড় করে ঢেলে এক সময় নিজেও যেন শান্ত হয়ে পড়ে সে। কৃতকর্ম সে কি করেছে সেটা যতক্ষণে তার মস্তিষ্কে খেলে, ততক্ষণে বাড়ির বাইরের কয়েকজন কথাবার্তা বলছে। কি ব্যাপার বলতো, আমাদের বাড়িতে জল দিতে এলো না, সকাল থেকে ফোন করলাম, আর এখানে জলের গাড়ি দেখে নীলিমা বৌদির বাড়ি কি করছে? বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি। রান্নাঘরের ওই দিক থেকেও কারা যেন ডাকছে, সামনের দরজা থেকেও। এইবার 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 কি করব? হ্যাঁ, তাড়াতাড়ি বালিশটা মুখের ওপর থেকে তুলে দেখে এসে মুখ থেকে রক্ত বেরিয়ে চোখ দুটো উল্টে নীলিমা ওখানেই পড়ে। নীলিমার শরীরটা বেশ সুন্দর, আরও একবার ইচ্ছে করে পাশবিক খিদে মেটাতে। নরম শরীরে প্রবেশ করতে কার না আরাম লাগে, কিন্তু নিজেকে সামাল দিয়ে নীলিমার পরে থাকা কাপড়টা কোনো রকমে তার লজ্জা ঢেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে সে। ততক্ষণে বাড়ির সামনের ভিড়টা বেশ হালকা হয়েছে। আস্তে দরজা খুলে পাঁচিলের ভেতরের গেটটা আস্তে করে খুলে সব খোলা রেখেই প্রায় ঊর্ধ্বশ্বাসে গাড়ি নিয়ে ছুটতে শুরু করে ছেলেটা। ভেতর থেকে গ্রিলটা ভেজানো, পাঁচিলের বাইরে গ্রিলটাও ভেজানো। আশেপাশের এলাকার ছেলে ছোকরারা সেরকম কিছু বোধ করে না, কারণ এই বাড়িতে যারা থাকে তারা শিক্ষিত এবং পরিবারও খুব ভালো। নীলিমা বৌদির তো তুলনা হয় না। প্রত্যেকবার পাড়ার কালী পুজোর সময় নীলিমা বৌদি সমস্ত কিছু নিজের হাতে সম্পন্ন করেন। এমনকি ওই যে প্রতিবার অর্কেস্ট্রা আসে, তাদেরকে কিভাবে উপস্থাপনা করতে হবে সেইটাও নিজেই করে নীলিমা। কণ্ঠ খুব সুন্দর তো, আবার গানও জানে। আর তনিমা, তার তো গুণের কোনো শেষ নেই। পড়াশোনার সাথে সাথে ছবি আঁকায় এইবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে। পাড়ার গর্ব এই বাড়ির বউ আর মেয়েটা। অনেকবার ফোন করেছেন প্রবোধবাবু। খাবার পরিবেশনায় লুচি ছিল, আর ছিল আলুর দম, কিন্তু বেচারার তো রুটি খাওয়া অভ্যেস। খেতে খেতে মেয়ে বলে, বাবা আর খেও না, সুগারের ওষুধটা আনোনি, দেখো অসুবিধা হয়ে যাবে, তোমার তো আবার গ্যাস অম্বল হয়। আরে রাখ,
তোর মা প্রতিদিন শুকনো রুটি খাইয়ে খাইয়ে আমার সব জীবের স্বাদকে শুষে নিয়েছে। অমন করে বলো না বাবা। মা তোমার যত্ন নেয় বলেই কি না তোমার সেই 400 সুগার এখন কত কন্ট্রোল বলো তো। হ্যাঁ, আমার বৌমাকে নিয়ে অমন কথা বলবি না। মা খাচ্ছিল, মানে তনিমার ঠাকুমা খাচ্ছিল খই মুড়ি। উনি খেতে খেতে কথাটা বলতেই প্রমোদ বাবুর হাসি পেল। মনে পড়ল প্রথম প্রথম বিয়ের পরে কতই না অত্যাচার করেছিল নীলিমার ওপরে, কিন্তু এখন সেসব আর পারে না। আমি তো বাড়িতে গিয়ে বৌমার হাতের গরম সিদ্ধ ভাতটুকুই খাবো। বাবু, তুই ঘি এনেছিলি না মুর্শিদাবাদ থেকে? ওটা তো আছে। হ্যাঁ হ্যাঁ, শিশি ধরাই আছে। তুমি ঘি খাও বলে সেই ঘিতে কেউ স্পর্শ করে না। না, সব আমার বৌমার জন্য, সে সামাল দিয়ে রাখে তাই। আর একটা লুচি দি দাদা। আরে না না, পেট ভরে গিয়েছে, এই ট্রেনটা ধরে বেরিয়ে যাব। সে কি, আপনারা থাকবেন না? ও মা, বিয়ে বাড়ি, আগামীকাল বউ ভাত হবে, কালকে বউ নিয়ে এলেন সবাই, একটু আনন্দ করবেন না? না না, বৌমা বিস্তর সুন্দর আর কাজেও লক্ষ্মী, সরস্বতী সবই তার মধ্যে আছে। আর তোমরা বৌমাকে সুখে রেখো, বেচারির আদর যত্ন করো। পরের বাড়ির মেয়ে কিন্তু সংসার ভাঙতে আসে না, গড়তে আসে। তাই তার মতো করে তাকেও একটু বোঝার চেষ্টা করো, একটু মানিয়ে গুছিয়ে তোমরাও নিও। সেই যে শুধু মানাবে তা তো নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছে প্রবোধ। শুনলে বৌমা, তোমরাও কিন্তু মানিয়ে নিও। যতই হোক তোমার ছোট যা, আদরের জিনিস। ছোট বড় বুঝি না, মোটামুটি সবাইকেই মানাতে হয়। রেগে গিয়ে কথাটা তনিমা বলে। সামনে দাঁড়িয়েছিল ওর কাকিমণি। সে তনিমার গাল ছুঁয়ে বলে, ওরে বাবা, বুঝেছি, তোর মা সব গল্প আমার সাথে করেছে। তোর ঠাকুমাকে দেখেছিস? ওই জন্যই তো আগে কি করতো আমার মাও সব বলেছে। মাঝে মধ্যে মনে হয় বুড়িটা গলা টিপে মেরে ফেলি। অমন বলে না মা। আর খাবি লুচি? না গো, আর খাবো না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে প্রবোধ বাবুরা রওনা দিলেন। ব্যাগপত্র বলতে সেরকম গুরুত্বপূর্ণ কিছুই নয়। মোবাইল, টর্চ, সবসময়ের জন্য ব্যবহার করার একটা গামছা। এখানে আসার পরে তনিমা ওর কাকিমণিরই নাইটি পরেছিল, আর ওর ঠাকুমার জন্য শাড়ি সবসময় যেখান থেকেই হোক জোগাড় হয়ে যায়। বাবাকে কাকাই তার পরনের প্যান্ট আর গেঞ্জি দিয়েছিল, ঠাকুরদাকেও তাই। সব মোটামুটি তাদের কাছে হ্যান্ড ওভার করে নিজেদের ব্যাগ বলতে টাকা পয়সা, মোবাইল আর টর্চ এসবগুলো গুছিয়ে নিয়ে ওরা দুকা দুকা বলে বেরিয়ে পড়ে। বেরোনোর আগেও নতুন বৌমাকে আবার আশীর্বাদ করে আসে প্রবোধ বাবু। পছন্দ হয়েছিল তো নেকলেসটা? মেয়েটি ঘাড় নেড়ে হ্যাঁ বলে। পরো কিন্তু। আর হ্যাঁ, বাড়ি যাই আমি ফোন করব অবশ্যই। বউ ভাত মিটে গেলে অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে আমার বাড়িতে কিন্তু 2টি ডাল ভাত খাওয়া চাই চাই, কেমন? মেয়েটিও ঘাড় নেড়ে হ্যাঁ জানায়। তারপরে ওরা সবাই মিলে রওনা দেয়। ঘড়ির কাঁটায় তখন বাজে বেলা 12টা। বাবা, পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে? আমি তো বলেইছি তোর মাকে 1:30-2টো বাজবে। তো তোর মা এতক্ষণে হয়তো ঝোল ভাত করেই রেখেছে। বাবা, মাকে অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোনটা ধরছে না। ফোন করিস না, তোর মা কাজ করতে করতে ফোন রিসিভ করাটা পছন্দ করে না, জানিস না? ঠিক আছে। আচ্ছা বাবা, জল দিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, জল নিশ্চয়ই দিয়ে গেছে। দাদা, একবার ফোন করি। বলতে গিয়েও আর ফোন করলেন না তিনি, কারণ স্টেশনে পৌঁছানোর পরই ট্রেনটা ঢুকে গিয়েছে। ট্রেনে বিভৎস রকম ভিড়। কোথা দিয়ে ঢুকবে, কাঁদাকাঁদি করবে, তার উপরে 2টো বয়স্ক মানুষ। ট্রেনটা গন্তব্যস্থলে পৌঁছানোর ঠিক 2টো স্টেশন আগে 1টা ঘন্টা পাক্কা দেরি করলো। অসহ্য লেগে যাচ্ছে তনিমার, আর ভাল লাগছে না। মোবাইলে চার্জার টানতে ভুলে গিয়েছে, এরপরে ব্যাটারি লো হয়ে হয়ে মোবাইলটাও অফ হয়ে যাবে। প্রবোধ বাবুরও সেই একই অবস্থা। এদিকে ঘড়ির কাঁটা তখন অনেকটা সময় পার করে ফেলেছে, 4টে বেজে গেছে। ইস, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বোধহয় সেই বিকেলই হবে, বুঝলি? এখন তো মনে হচ্ছে খেয়ে দিয়ে বেরোলেই ভালো হতো। না গো, ওই লুচির ঢেকুর বাবা অম্বল হয়ে গেছে। ওষুধও আনিনি যে খাবো। ট্রেনটা এবার ছাড়লো। স্টেশনে যখন ওরা নামলো তখন ঘড়িতে বাজে ঠিক 6:30। ইস, কি অবস্থা বাবা, ভীষণ বিধ্বস্ত লাগছে, আর ভাল লাগছে না। চলো। স্টেশন থেকে নেমে টোটো করে বাড়িতে আসতে সময় লাগে মিনিট 15। টোটোওয়ালারা করে আর এক ঝামেলা, এই কজনকে নিয়ে আসবে না,
কমসে কম আরো 3 জনকে জোগাড় করতে হবে। তনিমা চেহারা বেশ রোগা, তাই পেছনের সিটে 3 জন মানুষ অনায়াসেই বসতে পারে। প্রবোধবাবু বললেন, আরে বাবা ঠিক আছে, আমরা ওই 7 জনের ভাড়াই না হয় দেবো 4 জন। তবুও তুমি চলো দাদা, অনেকটা বেলা হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেল। হে আর ভালো লাগছে না শরীর। কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম বিয়ে বাড়ি। গতকাল কি ঝড় বৃষ্টি হলো, তাই। এমন সময় তনিমা দেখতে পায় যেই ছেলেটা ওদেরকে জল দেয় সেই ছেলেটা ওর টোটো গাড়িটা নিয়ে, পাশে মনে হচ্ছে ব্যাগ রাখা, ভেতরে ওর বাচ্চাটা আর বউটা রয়েছে। সেই দিন এফবি ঘাঁটতে ঘাঁটতে ওদের 2 জনকে দেখতে পেয়েছিল। বেশ সুন্দর দেখতে বউটা, কোলের বাচ্চাটাও খুব সুন্দর, একটা মেয়ে, তবে বয়স বোধহয় বছরখানেক মতো হবে। মেয়েটির মুখের ভেতরে একটা চুষি কাঠি মতো ঢোকানো। বউটার মুখ চোখ বেশ ভার। হোলিতে স্ত্রীর গায়ে রং লাগাচ্ছে এমন একটা ছবি আপলোড করেছিল সেই ছোকরা, কিন্তু বউটার মুখে কোনো হাসি নেই। দেখে যেন মনে হচ্ছে জোর করে বিয়ে করেছে, জোর করে রঙও লাগাচ্ছে। ও দাদা দাদা, আচমকাই চিৎকার করে ওঠে নীলিমা। ওদের টোটো গাড়িটা সবে তখন স্টার্ট দিতে যাবে, আবার টোটোওয়ালা থেমে বলে, কি হলো? আরে ওই তো, ও বাবা ওই দেখো, ও দাদা। কিন্তু ছেলেটি তার গাড়িটা সাইডে রেখেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে ব্যাগটা নিয়ে এমনভাবে ছুটে চলেছে যেন ওর কত তাড়া। আরে আরে ওই যে, ও ভাই বলে ডাকলেন প্রবোধবাবু। এইবার ছেলেটি তাকাতে বাধ্য হলো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে বলছেন? বলছি জল জল দিয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, ও জল না না, আজকে হবে না, আজকে হবে না। ও না, মানে দিয়েছি দিয়েছি। কি বলবে কিছুই বোঝা গেল না। ট্রেন তখন জোরে হর্ন মারছে। স্টেশন চত্বর থেকে খুব একটা দূরে নেই ওরা। এইবার ছেলেটি বলল, যাই, হ্যাঁ যাই, ঘুরতে যাচ্ছি, হ্যাঁ যাই, বলছি জলটা একটু না নিয়েই আসবেন, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কিন্তু ওর স্ত্রী যেন দাঁড়িয়ে রয়েছে, পা মাটির সাথে এঁটে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। স্ত্রীর চোখ থেকে অগ্নি ঝরে পড়ে। স্ত্রীকে জোর করে হাত টেনে এসে এগিয়ে যায় স্টেশন চত্বরের দিকে। যাবো? টোটোওয়ালা জিজ্ঞেস করে। হ্যাঁ চলো, আর কি, এ মনে হয় জল দিয়ে যায়নি, বুঝলি? এ কথার কোনো দাম আছে? দেখ, আজকে সামনাসামনি ধরা পড়ে গিয়েও সালা কিছুতেই নিজের দোষ স্বীকার করে না। আহ বাবা, কি বলছো আমার সামনে? ও সরি মামনি। টোটোওয়ালা গাড়ি স্টার্ট করে। গাড়িটা যখন এসে বাড়ির সামনে থামে তখন দেখা যায় এলাকার প্রত্যেকটা বাড়িতে আলো জ্বললেও তনিমার বাড়ির আলো সম্পূর্ণ নিভে গিয়েছে। এ কি? টোটোওয়ালাকে ভাড়া মিটিয়ে সামনে এসে পাঁচিলের দরজাটা ঠেলতেই সেটা খুলে যায়। মা, মা, নীলিমা, নীলিমা, বৌমা, সবাই মিলে ডাকে। শ্বশুর মশাইও ডাকছেন। দরজাটা ওদিক দিয়ে খুলে দাও দিকি, আমি রান্নাঘরের পেছন দিকের কলে পা ধুয়ে আসি, তারপরে না হয় এখান দিয়ে ঢুকবো। বৌমা, বৌমা, ঠাকুর ঘরে আলো জ্বালাওনি কেন মা? আমি তোমায় গালমন্দ করি বলে তুমি পুজো দিতে পারো না, তাই? যা দিয়েছ আমার ঠাকুর তাই নেবে। কথা বলতে বলতেই বুড়ি মানুষটি রান্নাঘরের দরজার দিকে অর্থাৎ বাড়ির পেছন দিকে যাওয়া শুরু করেছেন। সেইখানে গিয়েই, ওরে খোকা দেখে যা। রান্নাঘরের দরজাটা ভেতর থেকে চিটকানি বন্ধ থাকলেও জানালাগুলো ছিল খোলা। সেইখান থেকে 3-4টে বেড়াল ঘর থেকে মাছ নিয়ে বেরোলো মুখে করে। দেখ দেখি, ও কি, এ কি অবস্থা? রান্নাঘরের ভেতরে আলো জ্বলছিল বলে সবটাই দেখা যাচ্ছে। বটি পড়ে রয়েছে, সবজিগুলো পড়ে রয়েছে, মাছগুলো, কোনো কোনো মাছ তখনও পর্যন্ত যেন মেঝেতে পড়ে একটু জলের জন্য ঝাপটাঝাপটি করছে। আর কয়েকটা মাছকে কামড়ে খুবলে খেয়েছে এলাকার বিড়ালগুলো। বুঝতে পারে প্রবোধবাবু কিছু একটা অসুবিধে হয়েছে। মা, মা, উনি তাড়াতাড়ি বাড়ির ভেতর দিক থেকে ঢুকে পড়েন। রান্নাঘরের পেছন দরজা থেকে ঘুরে এসে গ্রিলের দরজাটা সামান্য ঠেলা মারতেই সেটা খুলে যেতেই উনি বুঝতে পারলেন মারাত্মক কিছু একটা ঘটেছে। তাড়াতাড়ি ঘরের সমস্ত আলো জেলে, সিঁড়িঘরের আলো জেলে ওপরে যেতে শুরু করলেন প্রবোধবাবু। নিজের ঘরের সামনে যত এগোচ্ছেন তত বুকের ভেতরটা আরো বেশি ধপধপ করছে। দরজার কাছে এসে দাঁড়াতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। ওনার পেছনে পেছনে মেয়ে এসেছিল। বাবা, মা!
চিৎকার করে ওঠে তনিমা। বিছানায় ঠোঁটের কাছে রক্তটা শুকিয়ে গিয়ে নীলিমার নিথর দেহটা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে পড়ে রয়েছে। আপনারা যখন এলেন তখন কি দেখেছিলেন? আমরা যখন এসেছি ততক্ষণে সব শেষ। লাস্ট কখন কথা বলেছেন? লাস্ট কথা বলেছি সকাল 9:45 নাগাদ। বাবাই তো বোধহয় লাস্ট ফোন করেছিল, তাই না বাবা? তনিমা কথাটি বলে। তার মানে আপনার স্ত্রী একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। দেখুন কারোর সঙ্গে কিছু। খবরদার, আমার বৌমার নামে কোনো বাজে কথা বলবেন না স্যার। আমার বৌমা লক্ষ্মীমন্ত অমন ছিল না। আমার বৌমাকে কেউ খুন করে রেখে গিয়েছে, খুন করে রেখে গিয়েছে। কান্নাকাটি করতে থাকেন বৃদ্ধ শাশুড়ি মা। বডি কাটাছেঁড়া করা হয়েছে, রিপোর্ট এসেছে। তাতে ওনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার সঙ্গে সঙ্গে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। কিন্তু যে ধর্ষক সে খুব চালাক। সে সমস্ত কিছু প্রোটেকশনের মাধ্যমেই শরীরটা খুব রেখেছিল। বডি এরপরে দাহ করে দেওয়া হয়। কে বা কারা করেছে এলাকার কেউই কিছু বলতে পারে না। পাশের দোকানের চাওয়ালা বলে, দাদা ওই দিনই ছেলেটা রাত ভোর খুব কাশি করেছিল। ওই কাশির চোটে ওকে ভোরবেলায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। দোকানও খুলিনি। এরপরে ছেলেকে নিয়ে সোজা আমার শ্বশুর বাড়িও আসিনি। যদি থাকতাম তাহলে কে যাচ্ছে কে আসছে আরে কিছু তো অন্তত দেখতে পেতাম। ঘটনার দিন কতক পরে। এই কদিন খাওয়া দাওয়া একদমই প্রায় ছিল না। পুলিশ আসা যাওয়া করছে। তনিমা একা হয়ে গিয়েছে ঘরে। মা থাকলে কত গল্প গুজব কথা বলা যায়। ঠিক এমন সময়, দাদা দাদা জল। হো, জল! এই কদিন কি জল খেয়েছে না খেয়েছে কোনো দিকেই হুঁশ ছিল না কারো। বাড়িতে একটা বউ মরেছে, তরতাজা একটা দেহ। কার শত্রুতা ছিল যে এইভাবে তাকে ধর্ষণ করে যাবে? দুধওয়ালা এসেছিল পরের দিন, তাকেও বলা হয়েছে 2 দিন নেব না। তোমাদের বৌদি আর নেই। দুধওয়ালা আকাশ থেকে পড়ে। কন কি দাদা, আমি যে সেই দিন সুস্থ বৌদিরে দিয়া গেলাম দুধ, এরপরেও? হ্যাঁ, পেপারওয়ালা সেও বলেছে সেদিন তো বৌদি একাই ছিল, আমি তো পেপার দিয়ে চলে গিয়েছিলাম। তারপরই তো বোধহয় জল দিতে এসেছিল। জল? হ্যাঁ, অবশ্য আপনাদের বাড়ি এসেছিল কিনা বলতে পারবো না, কারণ ও বিস্তর মিথ্যে কথা বলে। সেই জন্য প্রবোধবাবু বেশি কিছু আর বলতে পারলেন না। আজকে হঠাৎ জলওয়ালা আসায় বারান্দায় গিয়ে দেখলেন 3টে জারেই জল ভরা। আজকে লাগবে না, জল আছে। জল আছে? হ্যাঁ আছে। ওহো, আমি ছিলাম না বলে দাদা জল নিয়ে এসেছেন আপনি? প্রবোধবাবু হ্যাঁ না কিচ্ছু বলল না, শুধু বলল, না আমি জল নিয়ে আসিনি। জানি না, তুমি যাও। বলছি দাদা, ওই সেই দিন জল দিয়ে গেছিলাম, বৌদির কাছে টাকাটা চেয়েছিলাম, কিন্তু বৌদি টাকাটা দেয়নি। ওই টাকা আনতেই বোধহয় ওপরের ঘরে গিয়েছিল, আর টাকাটা দিতে নামেনি। তাই বলছি আমার সেই 60 টাকাটা আমি পাই আপনার কাছে। ও তাই না? প্রবোধবাবুর কোনো রকম সন্দেহই হয় না। এরকম করেছে অনেকবার নীলিমা। জল রেখে টাকা দিতে ভুলে গিয়েছে, 3-4 দিন পর সেই টাকা এসে এই ছোড়া নিয়ে গিয়েছে। সেই দিনও বোধহয় তাই হয়েছিল। তাহলে কি নীলিমার গোপন কোনো প্রেমিক এসেছিল, যার সঙ্গে চিরশত্রুতা হয়ে গিয়েছিল নীলিমার? অনেক রকম ভাবনা চিন্তা ভাবতে থাকেন প্রবোধবাবু। নীলিমার ঘরটা, অর্থাৎ ওনাদের শোবার ঘরটা গোছানো। কদিন পুলিশ আসার জন্য ঘরটা এলোমেলো থাকলেও গতকালকে তনিমা নিজের হাতে এই চাদর বদলিয়ে গুছিয়ে দিয়েছে। নীলিমার গায়ের গন্ধ ঘরটায় এখনো ম ম করছে। টাকার ব্যাগটা আনতে যায় নীলিমা ঘর থেকে। হঠাৎই মনে পড়ে প্রবোধবাবুর। নীলিমার বডিতে, অর্থাৎ নীলিমার ডান হাতে কিছু একটা কি ছিল, তোমরানো মোচড়ানো। হ্যাঁ, কেমন একটা সন্দেহ যেন হয়। ক্ষণিকের জন্য যেন মনে হয়েছিল নীলিমার বডি যখন ওরা নিয়ে যাচ্ছে তখন ওর হাতের মুষ্টির ভেতর থেকে একটা নোট মতো হয়তো বেরিয়েছে, যদিও সেটা ছেঁড়া। ধস্তাধস্তি করার সময় হয়তো যেই ছোড়া ওর সাথে সর্বনাশ করেছে তাকেই মারার জন্য হাত দিয়ে অনেকবার চেষ্টা করেছে নীলিমা,
আর তখনই সেই নোটটা ছিঁড়ে 100 টাকার একটা ছেঁড়া টুকরো খাটের তলায় তখনও পড়ে। সেইটা হাতে নিয়ে অঝরে কেঁদেই চলেছেন প্রবোধবাবু। ওইদিকে জলওয়ালা তখনও দাঁড়িয়ে তার বাড়ির দুয়ারে। তনিমা নামে, ব্যাগ থেকে 60 টাকা বের করে ওকে দিয়ে বলে, নাও, আর লাগবে না জল, এখন জল আছে, আর তুমি এখন এসো। আচ্ছা। ছেলেটি তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যায়। তনিমা বলে, তুমি সেই দিন জল দিতে এসেছিলে না? হ্যাঁ। কখন এসেছিলে? ওই কখন আমার ঠিক সময়টা মনে নেই। আচ্ছা, তোমাকে তো বাবা ফোন করেছিল 8:30 পৌনে 9টা নাগাদ। তুমি বলেছিলে ঘন্টাখানেক পর জল দিতে আসবে। ঘন্টাখানেক পরই এসেছিলে নাকি? আমি এখন যাই। হ্যাঁ, আমার জায়গা জল দিতে হবে, কলকাতায় যেতে হবে, চেন্নাই যেতে হবে, বারাসাত যেতে হবে। এই বলে সেই ছোড়া তাড়াহুড়ো দেখিয়ে বেরিয়ে যেতেই, আরে এই যে, হারাধন বাবু বললেন, সেই দিন তো নীলিমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলে কতক্ষণ, ডেকে ডেকেও তোমায় পেলাম না। তুমি এই জলের গাড়ি রেখে কোথায় যাও ভাই? হ্যাঁ, তোমার বৌদি জলের জন্য হাঁপিত্তেশ করে মরছে, এলাকায় তুমি একা জল দাও, দিয়ে এসো কিন্তু, সব কটা জার কিন্তু আমার ফাঁকা। তনিমা ঘুরে তাকায় সেই ছোড়ার দিকে। ওই ছোড়াও তার দৃষ্টি নিয়ে তনিমার দিকে তাকায়, তবে সেই দৃষ্টিতে, ওই টেরা চোখে চাউনিতে তনিমা কিছু একটা বুঝতে পারে। যদিও সেই সব বুঝে তনিমাও এখন আর লড়তে পারবে না, কারণ নীলিমা তার শরীরটাকে নিয়ে অনেক আগেই পাড়ি দিয়েছে না ফেরার জগতে। তুমি তো শুনেছ নিশ্চয়ই, তনিমাকে থামিয়ে প্রবোধবাবু বললেন। তোমার কানে নিশ্চয়ই পৌঁছেছে যে তোমাদের বৌদি আর নেই। কে বা কারা এসে নৃশংসভাবে, আমি এখন যাই দাদা। ও শোনো, তোমার বৌদি তো এই জল ছাড়া খেতে পারতো না, কষ্ট হতো হজমে। তা তুমি কিন্তু ঠিকঠাক সময় মতো জলটা দিয়ে যেও, তোমার আশায় যাতায়াতে কোনো অসুবিধে হবে না। বলতে বলতে ইন্সপেক্টর ঘরে ঢোকেন। একটা কেমন দৃষ্টি জানো পড়ে ওই জলওয়ালার ওপর। সে ঢোক গেলে তারপরে বলে, আমি এখন যাই। একে আপনারা চেনেন? ইন্সপেক্টর সাহেব জিজ্ঞেস করেন। হ্যাঁ, ও তো জল দেয় আমাদের বাড়ি, ওকে ছেড়ে দিন, ও কিছু জানে না, ও সবার তৃষ্ণা নিবারণ করে। যাও, তুমি যাও। রুদ্ধশ্বাসে গাড়ি চালিয়ে ছেলেটি বেরিয়ে যায়, কিন্তু তনিমার চোখের পলক তখনও চলে যাওয়া গাড়ির যখন মোড়ের মাথায় মিলিয়ে যায় তখন পর্যন্ত ওই তেষ্টা নিবারণকারী ছেলেটার দিকেই। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।